জয় সিদ্ধি নামটা আমার জীবনের অস্তিত্বের সঙ্গে যুক্ত। এত প্রিয় নাম আমার কাছে অন্য কোনো গ্রাম বা ইউনিয়নের নাই। জয় সিদ্ধি আমার জন্মের সঙ্গে যুক্ত। আমি যে ঘরে জন্মগ্রহণ করেছি সেই গ্রামটার নাম করণসী। আমি একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান। আমি যেদিন জন্মগ্রহণ করি বিদ্যুৎ ছিল না, ফ্যান ছিল না, হয়তোবা আমি কুপিবাতি যে ঘরে সেই ঘরেই আমি জন্মগ্রহণ করেছি এবং এটাই সত্য। ধীরে ধীরে যখন একটু বড় হলাম, আমার এখনো মনে আছে খুব স্পষ্ট, আমার বড় ভাইকে সাথে করে বজলুর রহমান যিনি চেয়ারম্যান ছিলেন এখানে, আমার বাবা আমাকে জয় সিদ্ধির প্রাইমারি স্কুলে, এইখানে না, এইটা প্রাইমারি স্কুল ছিল না, এর চেয়ে পূর্ব দিকে এই পাড়াতেই গোডাউনের কাছে একটা ঘর ছিল, উপরে শুধু টিন ছিল, নিচে বেড়া ছিল না, ভিটি ভাঙ্গা ছিল, একটা চেয়ার ছিল, একটা ভাঙ্গা টেবিল ছিল, তিনজন শিক্ষক ছিল। হেডমাস্টারের নাম ছিল শ্যামসুন্দর বাবু, আর দুইজন শিক্ষক ছিলেন, একজন ফয়জউদ্দিন আহমদ চারু মাস্টার সাহেব, আর একজন মাজহারুল হক মেহসান মাস্টার সাহেব। পরে নতুন স্কুলে আসার পরে আমার আরেকজন শিক্ষক আসেন, তার নাম জনাব ইসমত আলী। তখন ভাঙ্গা ঘর ছিল, ভাঙ্গা টেবিল ছিল, চেয়ার একটা ভাঙ্গা ছিল। আমরা সবাই বাইরে বসে পড়তাম, মাটির মধ্যে বসে, প্রাইমারি স্কুলে। সেই যে আমার জয় সিদ্ধির জীবন শুরু হয়েছিল। আমি ঢেউ দেখেছি অনেক, এই দক্ষিণের হাওরের ঢেউ। এই ঢেউ যারা না দেখছে তারা বুঝতে পারবে না ঢেউ কত বড় হতে পারে। বাড়ি ঘর কোনো কিছু বৈশাখ মাসের পরে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে যখন দক্ষিণ থেকে ঢেউ আসতো, সারা দিন আড়ার পারে মানুষ পড়ে থাকতো বাড়ি রক্ষা করার জন্য। এই দিন ছিল, হাতে বইটা নৌকা ছিল। ওই গাঙ্গের উত্তর দিকে বা দক্ষিণ দিকে মানুষ বেয়ে যেত, প্রত্যেক দিক দিয়ে পানি থাকতো, গান গায়ে যাইত। সেই গান আর এখন এই দেশে হয় না। মাঝির কণ্ঠে গান ছিল, নৌকা দৌড় হইতো প্রত্যেক বছর মনসা মঙ্গল পূজার পরের দিন নৌকা দৌড় হইতো। মূলত এটা আনন্দমোহন বসু হতো, আমরা বলতাম বাবুর বাড়ির উদ্যোগে নৌকা দৌড় হইতো। বাবুর বাড়ির নিজেদেরকেও একটা নৌকা ছিল এবং সেই নৌকার মূল আকর্ষণ ছিল অমর কাকা নামে একজন মানুষ, যে 5 মণ ওজন ছিল, এইরকম পিছনের বইটা ধরত। নৌকা দৌড় হইতো, অসম্ভব ফুটবল খেলা হইতো। একটা পাড়াতে 11 জন প্লেয়ার ছিল, শুধু একজন মুসলমান ছিল আলগাপাড়া, তার নাম মাস্টার মিয়া। মাস্টার মিয়া মানে হইল উনি এই এনামুলদের চাচা, দাদা। আমাদের যে বুলবুল আছে এখন, আগে যে ছিল আমাদের বজলু মোল্লার বাবা, মাস্টার ভাই, আমার ভাই, উনি ছিলেন 11 জনের মধ্যে একজন মুসলমান প্লেয়ার। আর ছিল মূল প্লেয়ার ছিল গণেশ বাবু। উনি 1936 সনে কলকাতা মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড ছিলেন। উনি শেষ বয়সে এখানে এসে খেলাতেন। প্রমোদলাল কাকা, মনোরঞ্জন, প্রফুল্ল। আমার আজকে মনে পড়ে সেই ফুটবল টিম ছিল অনেক সুন্দর। ওই যে মাঠটাতে ফুটবল খেলা হইতো, এখন মাঠটা নষ্ট হয়ে গেছে। সারা হাওর যখন মাঠ ডুবে যেত, এই মাঠটা জায়গা থাকতো অনেক দিন পর্যন্ত। আমি সেটা দেখেছি। আমার সেই জয় সিদ্ধিতে
হাওরের পানিতে ডুবন্ত গ্রাম থেকে মানুষ উঠে এসেছে, বড় মাপের মানুষ আসমান ছুঁয়েছে, তার নাম আনন্দমোহন বোস। ডুবন্ত হাওরের গ্রাম থেকে উঠে রাখাল চন্দ্র বসু, পদ্মলোচন বসুর ছেলে, তিনি এই জয়সিদ্ধি থেকে উঠে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ইংল্যান্ড লন্ডনের কেমব্রিজ, সেই কেমব্রিজ থেকে উনি র্যাংলার উপাধি পেয়েছেন। তিনবার উনি অঙ্ক শাস্ত্রে ওখানকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, বাঙালির সন্তান, যে কারণে তাকে র্যাংলার উপাধি দেওয়া হয়েছিল। আমি আর আমার স্ত্রী যখন গিয়েছিলাম কেমব্রিজ ইউনিভার্সিটিতে, আনন্দমোহন বসুর নামে একটা চেয়ার কিন্তু লেখা আছে, বোস চেয়ার। এটা আমাদের জন্য, আমরা কেউ জানি না এইসব। আমাদের গ্রামের সন্তান কত বড় ছিল। উনি প্রথম স্বাধীনতা সংগ্রামে, গান্ধীরও আগে স্বাধীনতা সংগ্রামের কথা উনি ভারতবর্ষে প্রথম বলেছিলেন ছাত্রনেতা হিসাবে। তখন ভারতবর্ষে বক্তৃতা করা যেত না। আমি তোমাদের জানার জন্য বলি, আনন্দমোহন বসু ভারতবর্ষ থেকে, যেহেতু আমরা তখন মানে ব্রিটিশের নাগরিক ছিলাম, আমাদের ভিসা লাগতো না। 21 দিনে আমরা স্টিমারে উঠলে পরে লন্ডনে গিয়ে নামতে পারতাম। সেইখানে বক্তৃতা করতে কোনো নিষেধ বাধা ছিল না। আনন্দমোহন বসু ঘুরে ঘুরে সেই ইংল্যান্ডে, সেই স্কটল্যান্ডে, সেই আয়ারল্যান্ডে বক্তৃতা করতেন ব্রিটিশদের সামনে ইংরেজিতে, যে তোমরা স্বাধীন কিন্তু আমরা তোমাদের ভাই, আমরা পরাধীন। এই কথাটা আনন্দমোহন বসু প্রথম কিন্তু লন্ডনে বা ওই ইংল্যান্ডে কথাটা বললেন, এবং ওদের মধ্যে প্রথম জাগরণ সৃষ্টি হইল যে ভারতবর্ষের 33 কোটি মানুষকে এইভাবে গোলাম করে পরাধীন করে রাখা যাবে না। আমরা সেই গ্রামের সন্তান। আমাদের গ্রাম এখনো তেমন কোনো উন্নত হয় নাই। আধুনিক গ্রাম বলতে যেটা বোঝায় অতটা নয়, কিন্তু আমাদের গ্রাম কিন্তু পাকিস্তান আমল, এমনকি 75 সন 80 সন পর্যন্ত ইটনা থানার সবচেয়ে ধনী গ্রাম ছিল। আমি যখন জন্মগ্রহণ করি তখন জয়সিদ্ধি হলো ইটনা থানার সবচেয়ে ধনী গ্রাম। জয়সিদ্ধিতে 4 জন ছিল তখনই লাখপতি। লাখপতি বুঝেন, এখন লাখ টাকাকে মানুষ গোনে না, কিন্তু লাখ টাকা হইলে মানুষ লাখের বাতি জ্বালাইতো। আমাদের এখানে পদুর বাড়ি আছে, তার ওনারা লাখপতি ছিলেন, জমিদার বাড়ি তো ছিলই। পরবর্তী সময়ে 2-3 জন মানুষ লাখপতি হলো, যে কারণে 3টা রাইস মিল যে ভাটি এলাকায় প্রথম আসলো, 3টা রাইস মিল আসলো জয়সিদ্ধিতে, 2টা রায়হাটিতে, একটা রাধারমন রায়ের বাড়িতে। এগুলো আপনারা কিছুই বুঝেন না। এবং ওই ঘাগড়া থেকে, ঢাকি থেকে, গুবদিঘি থেকে, ইটনার সমস্ত জায়গা থেকে, ধনপুর থেকে, ওই যে সিয়া দিয়ে যে ধান ভাঙতো গাইলের মধ্যে, এটা না ভাঙ্গিয়া মানুষ দিনের পর দিন এখানে এসে থাকতো যাতে ধানটা মেশিনে ভাঙতে পারে। কারণ 3টা রাইস মিল ছিল জয়সিদ্ধিতে। এবং জয়সিদ্ধিকে এক সময় বলা হতো 65 সনের পরে যে এইটা হলো আদমজি ইস্পাহানিদের গ্রাম। এখন জয়সিদ্ধি গ্রাম কম্পিটিশনে অতটা আগানো না, কিন্তু একটা জায়গাতে আসলাম। এই জয়সিদ্ধি থেকেই প্রথম কিন্তু আপনাদের কদম সন্তান ফজলুর রহমান ইটনার মাঠে দাঁড়িয়ে বলেন, কিশোরগঞ্জের মাঠে দাঁড়িয়ে বলেন, ইটনা থানার মধ্যে ওই ফজলুর রহমান আপনাদের সন্তান প্রথম মুক্তিযুদ্ধের কথাটা উঠল। মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করলো কিভাবে, কত তারিখে? 1971 সনে 10ই মার্চ, কিন্তু স্বাধীনতা হইল 26শে মার্চ। মানে স্বাধীনতার 16 দিন আগে ঢাকার ছাত্রনেতা হিসাবে আমি কিশোরগঞ্জের রথকলার ময়দানে আমার ডান পাশে ছাত্রলীগের প্রেসিডেন্ট, বাম পাশে ছাত্রলীগের সেক্রেটারি, তাদেরকে রেখে পাকিস্তানের পতাকাটা নামাইলাম, বাংলাদেশের পতাকাটা তুললাম। আপনাদের সন্তান আমি। মুক্তিযুদ্ধ হলো, আমি এত কথা বলতে পারবো না। মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযুদ্ধের পরে এইখানে যারা কমান্ডার ছিল, আজ যে মানুষ যে কথা বলুক, সারা জেলায়
আমি যত মুক্তিযোদ্ধা পরিচালনা করছি বা কমান্ডার ছিলাম, এত বড় কমান্ডার কেউ ছিল না। আমি 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। এবং শুধু কমান্ডার, যোদ্ধা কমান্ডার না, রাজনৈতিক ভাবে সমস্ত মুক্তিযোদ্ধারা এই এলাকাতে, ইটনা, মিটামো, নষ্টগ্রাম, কালিয়াজুড়ি, আজমিরিগঞ্জ, লাখাই, এই সমস্ত মুক্তিযোদ্ধারা ফজলুর রহমানকে মানত। আমি যদি বলছি আজমিরিগঞ্জে এটা হবে, এটাই হইতো, লাখাই এটা হবে, এটাই হইতো মুক্তিযুদ্ধের সময়। কিন্তু আমার বয়স ছিল তখন 23 বছর 9 মাস। সেই মুক্তিযুদ্ধ হলো। মুক্তিযুদ্ধের পরে আমরা সিদ্ধান্ত করলাম, কারা? মুক্তিযোদ্ধারা বসে, কে কোন দল করি বড় কথা না, আমরা জয়সিদ্ধিতে একটা হাই স্কুল করব। 2টা হাই স্কুল ছিল তখন ইটনা থানায়। প্রথম হাই স্কুল হয়েছে ইটনা থানায়, থানেশ্বরে, 1937 সনে। দ্বিতীয় হাই স্কুল হয়েছে ইটনা সদরে, যেটা বাবু ভূপেশ গুপ্ত, কমিউনিস্ট নেতা, তার বাবা মহেশ গুপ্তর নামে করেছে, যার কারণে ইটনা হাই স্কুলটার নাম হইল মহেশ চন্দ্র শিক্ষা নিকেতন। কিন্তু এটা মহেশ বাবু করেন নাই, তার ছেলে ভূপেশ বাবু করছে স্কুলটা বাবার নামে 43 সনে। এরপরে আর জয়সিদ্ধিতে কোনো হাই স্কুল ছিল না। আমি ইটনা হাই স্কুলে পড়তে যাইতাম। আমরা বন্ধুরা যারা সব ইটনা হাই স্কুলে পড়তে যাইতাম। এবং ইটনা হাই স্কুলের একটা গৌরব ছিল জয়সিদ্ধির, যে আমি যখন পড়তাম, আমার এলাকা সময়ের 5টা ক্লাসে ফার্স্ট বয় ছিল সব জয়সিদ্ধি। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? যে আমরা যে জয়সিদ্ধি থেকে গিয়ে যারা পড়তাম, তারা ইটনা প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট বয় ছিলাম। প্রথম যিনি ফার্স্ট বয় ছিলেন, মেট্রিকে 2nd ডিভিশন পাইছিলেন, তিনি হইলেন সুরঞ্জন ঘোষ। উনি মারা গেছেন, পোস্টমাস্টার ছিলেন। উনি ফার্স্ট বয় ছিলেন ইটনা 10-এ। 9-এ ফার্স্ট ছিল এই স্কুলের প্রথম প্রতিষ্ঠাতা হেডমাস্টার সুকুমার ঘোষ, উনি ফার্স্ট বয় ছিলেন। 8-এ ফার্স্ট বয় ছিলাম আমি, ফজলুর রহমান। 7-এ ফার্স্ট বয় ছিল আপনাদের স্কুলের শিক্ষক ছিল, তার নাম কালীচরণ ঘোষ, সখীচরণ ঘোষ যাকে বলা হইতো। 6-এ ফার্স্ট বয় ছিল, তার নাম আবু তাহের ঠাকুর, সে 5-এ বৃত্তি পাইছিল। সব জয়সিদ্ধির ছেলেরা ইটনাতে ফার্স্ট হইতো। এবং জয়সিদ্ধির খুব গৌরব ছিল। আমি কেন কথাটা বললাম, এই জয়সিদ্ধির ছেলেরা নিকলি এবং ইটনায় গিয়ে আমরা পড়তাম। আমরা মুক্তিযুদ্ধ থেকে এসে চিন্তা করলাম একটা স্কুল করতে হবে। আমরা 72, 73, 74-এ এখানে মুক্তিযুদ্ধের পথে মানুষকে পরিচালনা করতাম। এখানে ফুটবল খেলা হতো। এগুলো কিন্তু গল্পের কোনো কথা বলছি না। যারা জানে, যারা জীবিত আছেন তারা জানেন, অনেকেই জীবিত নাই। এখানে 72 সন থেকে প্রথম রিলিফ কমিটির চেয়ারম্যান হলো আমার পিতা আবুল হোসেন। 6 মাস পরে উনি এটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আমার বড় ভাই পলাশের বাবা ফজলুর রহমান হলো রিলিফ কমিটির চেয়ারম্যান, পরপর 2বার চেয়ারম্যান। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার। খেলাধুলা, নৌকা দৌড় থেকে ধরে যত কিছু আছে, এই বাজারটা করতে গিয়া মুরব্বীরা বাধা দিল যে বাজার হইলে পরে ছেলেরা চা খাওয়া শিখবে, কাজে বাজার করা যাবে না, বাজারে মানুষ হয়ে যাবো আমরা। সব মুরব্বীরা বাধা দিল, আমার পিতা সহ, যে বাজার করা যাবে না। কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নিলাম যে বাজার করতেই হবে। ফজলুর রহমান চেয়ারম্যান আমাদের পক্ষে। উনি একদিনে সমস্ত কাজ করে দিলেন। তখনকার সময়ের শত টাকা, এখনকার সময়ের লাখ টাকা উনি মাটি ফালায় সব ভরাট করে দিলেন একদিনের সিদ্ধান্তে। 2 মাস পরে দেখা গেল এখানে বাজার করার মতো স্থান হয়ে গেলে। প্রথম ঘরটা যিনি করলেন তার নাম গোবিন্দলাল রায়। গোবিন্দলাল রায় প্রত্যেকটা ঘর, 100 ঘর আমার নিজের হাতে দিয়েছি। প্রত্যেকটা ঘরের সিকিউরিটি ছিল 200 টাকা, সাথে 14 একটা ভিটি 200 টাকা। এখন যে বাজারের ঘরগুলো আছে এগুলো 200 টাকা করে আমার হাতে দেওয়া। সেই বাজার হলো। তারপরে আমরা নাটক করলাম। সেই নাটকের ডাইরেক্টর আমি, পরিচালক যাকে বলা হয়। আর আমরা মুক্তিযোদ্ধারা সব অভিনয় করলাম। আজকে তাদের কথা মনে পড়ে, অনেকেই জীবিত নাই। সেই অনেকে জীবিত নাই, সবাই ভালো অভিনয় করত।
আমার মিতা ছিল হাই স্কুলের প্রথম সেক্রেটারি, তার নাম ফজলুর রহমান, উৎপলের বাবা। হাই স্কুলের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জনাব ফয়জুদ্দিন আহমদ মাস্টার, চারু মাস্টার সাহেব। আমরা নাটক যারা করতাম এর মধ্যে আবু তাহের ঠাকুর, আমার মিতা, ফজলুর রহমান, হবু মিয়া, ওই সিদ্দিক, রুস্তম আলী, নবী হুসেন, আমরা সবাই অভিনয় করতাম মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এবং সেই নাটক এমন হইল দেখার জন্য দেশ বিদেশের লোক আসা শুরু করলো। অষ্টগ্রাম থেকে লোক আসে নাটক দেখলো, সেই ওপেন মঞ্চে নাটক। তোমরা 22 বছর পরে এরাও মানুষ, এইরকম ধরনের নাটক, মা মাটি মানুষ, সেই নাটক হইল। নাটকের পরে টাকা গইনা দেখা গেল আমরা এত সৎ ছিলাম, এত সৎ, আমাদের 27,000 টাকা বেনিফিট হইল নাটক করে, সব খরচ বাদ দিয়ে 27,000 টাকা। সেই 27,000 টাকা দিয়ে স্কুলের ফাউন্ডেশন দিলাম, নাটকের টাকা। 27,000 টাকা কম মনে করেন না আপনারা। 27,000 টাকার মধ্যে আজকে যদি হিসাব করেন তাহলে 27,000 টাকাকে আপনি মনে করতে পারেন 27 লাখ, না তারও বেশি, তারও বেশি। তখন 160 টাকা করে স্বর্ণের বড়ি ছিল। এখন স্বর্ণের বড়ি কত? তখন 160 টাকা স্বর্ণের বড়ি ছিল, এক বড়ি স্বর্ণ 160 টাকা। মুক্তিযুদ্ধের সময় 130 টাকা। সেই সময়ের 27,000 টাকা দিয়ে ফাউন্ডেশন দিলাম। নুরুল হক মোল্লা, এনামুলের দাদা, একটা ঘর করে দিল, বড় ঘর। এটা 16,000 টাকা খরচ হলো। উত্তরের দিকের যে ঘরটা, যেখানে ব্যাংক আছে, এখানে সবচেয়ে বড় একটা টিনের ঘর বান্ধে দিলাম। আমরা জোর করলাম, নূর ভাই, আমরা নূর ভাই ডাকতাম, নূর ভাই দিতেই হবে। তাদের জমি জমা ছিল, যে কোনো উনি দিচ্ছেন। এখানে কিন্তু আমির উদ্দিন সাহেব যে বলে প্রতিষ্ঠাতা, ইয়েস, এটা হিন্দু জমি ছিল, উনি চেয়ারম্যান থাকাকালীন সময় এই জমিটা যে কোনো ভাবে নিছেন। আমির উদ্দিন সাহেবকে দিতে চান নাই, কিন্তু বলতে গেলে তখন মুক্তিযুদ্ধের সময় না দেওয়া উপায় ছিল না, কিছু জায়গা আমির উদ্দিন সাহেব দিছে। ওই অলগাপাড়া আব্দুল হাকিম ভাইয়ের, ওই যে মারা গেছে মনুমিয়া, মনুমিয়ার বাপের জায়গা আছে কিন্তু ওই স্কুলে। প্রত্যেক মানুষের অবদান আছে, মুক্তিযোদ্ধার তো আছেই। শত শত ছেলেরা আসতো, লজিং থাকতে পারতো। গাগরার একটা ছেলে, এলমজুরির একটা ছেলে, দনপুরের একটা ছেলে, মৃগার একটা ছেলে, লাইনপাশার ছেলে, এবং এটা ফজলুর রহমান চেয়ারম্যানের স্ট্যান্ডিং অর্ডার ছিল, যাদের খাওয়ানোর সামর্থ্য আছে প্রত্যেকে একটা করে ছেলেকে লজিং রাখতে হবে। এইগুলা না বুঝলে হবে না স্কুলটা কেমনে হয়েছে। সেই স্কুলটা যখন হলো ফুলের বাগান হলো। আমি আগে একদিন বলছি, এখন একদিন বলছি, কোন মেয়ে জয়সিদ্ধিতে মেট্রিক পাস ছিল না। হিন্দুদের হয়তো বা 2-1 মেয়ে মেট্রিক পাস ছিল, কোন মেয়ে জয়সিদ্ধিতে মেট্রিক পাস ছিল না। আমাদের এই এলাকাতে আমার সময়, আমরা যখন ক্লাস 2-তে পড়ি, মানে 55-56 সনে, তখন একজন বিএ পাস করছিল, তার নাম হলো বিধুভূষণ দেবনাথ। এই বাড়িটা এখানে বটগাছের থেকে সোজা দক্ষিণ দিকের বাড়িটা, যেখানে মাস্টার থাকতো, কি মাস্টার, নলিনী মাস্টার যে বাড়িটায় থাকতো, এই বাড়িটা ছিল বিধুভূষণ বাবুদের বাড়ি। প্রথম সিরাজগঞ্জ কলেজ থেকে উনি বিএ পাস করলেন আমার দেখা মতে। সেই বিধুভূষণ একজন আইএ পাস মেয়ে সিরাজগঞ্জ থেকে বিয়া করে নিয়ে আসলো এবং লজ দিয়া বাড়িতে আসলো বর্ষাকালে। সেই বিধুভূষণ বাবুর আইএ পাস বউকে দেখার জন্য মানুষ প্রত্যেকদিন গিয়া ভিড় করতো, আইএ পাস বউ দেখতে কেমন লাগে। হ্যাঁ, খুব ফ্রি ছিল তখন সমাজ। এই স্কুলটা করার পরে এখন আর বিধুভূষণ বাবুর বউয়ের আইএ পাস বউ দেখতে হয় নাই। আমার জয়সিদ্ধি গ্রামে এখন 100 গোনায় শত শত মেয়ে আছে যারা মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস মেয়ে ছেলেরা আছে এই স্কুলটা করার কারণে। এখানে ফুলের বাগান ফুটছে, হিন্দু মুসলমান সবার ঘরে ঘরে এখন মেট্রিক পাস মেয়ে আছে।
আইএ পাস বিএ পাস মেয়ে আছে, কারণ হলো এই হাই স্কুল। এই হাই স্কুলটাই জয়সিদ্ধি ইউনিয়নে ফুলের বাগান ছড়াইছে। আজকে এই হাই স্কুল কিভাবে করছি আমরা সবাই মিলে, এটা অকল্পনীয়। এইখানে কিন্তু আমি মাটি ফালাইছিলাম 74 সনে, আরো দূর পর্যন্ত ওই রাস্তাটা পর্যন্ত মাটি ফালানো হয়েছিল, কিন্তু 74-এ এমন বন্যা হলো, এমন ঢেউ হইলো, এখানে কেউ জীবিত আছে কিনা দেখছে কিনা জানি না, এই সমস্ত আমাদের যে অকল্লা মাটি ফেললাম পরের বছর ঘর করার জন্য সব ভাঙিয়ে নিয়ে গেল, একদম ধূলিসাৎ করে দিল, মাটির সঙ্গে মিশাই দিল। আজকে আমি খুশি, আমি না হলেও আরেকটা সরকারের সময়ে এইখানে এই কাজটা করা হয়েছে। সরকারের একটা লিগেসি আছে। বিএনপি সরকার যখন ছিল, ওই যে বিল্ডিংটা, উত্তরের বিল্ডিংটা জনাব উসমান ফারুক সাবাইসা দিয়া গেছিল, আমি মন্ত্রীকে নিয়ে গেছিলাম, ওই যে উত্তরের বিল্ডিং, যেটা তোমরা লেখাপড়া করো ছাত্ররা। হ্যাঁ, এই বিল্ডিংটা বেশিরভাগটাই আওয়ামী লীগের সময়ে হয়েছে, এটা সত্য, এটা তো ধারাবাহিকতা। আমরা উদ্বোধন করতেছি বা আমরা এখানে আরো এটাকে কমপ্লিট করব। আবার যদি আরেক কোন সরকার আছে, সে আরো সুন্দর আরো কিছু করবে, এখানে কলেজ করবে। এখানে এককভাবে কোন সরকারের কোনো অবস্থান নাই। আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলব। আজকে আমি ভাগ্যবান, আমি আপনাদের মতো সাধারণ ঘরের সন্তান। এখন দেখেন 24টা ইউনিয়ন আছে, 8 লাখ লোক আছে, 4,50,000 ভোটার আছে ইটনা মিটা মনষ্ট গ্রামে। কিন্তু সবাই বলে আমাদের এমপির বাড়ি কোথায়? আমাদের এমপির বাড়ি জয়সিদ্ধি। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে যাই, যদি আল্লাহ রহমত করে আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা যদি আমাদের টার্ম পূরণ করতে পারি, আমি এই এলাকার জন্য অনেক কিছু করব, জয়সিদ্ধির জন্য তো করব। এইবার আমার মনের অবস্থা ভালো না। এইবার হলো অনেক একটা কথা আছে, ভিক্ষা চাই না কুত্তা সামলাও। উন্নয়ন তো দূরের কথা, মানুষ বাঁচানোটাই এখন কঠিন হয়ে গেছে। এই যে হাওরের দিকে তাকাইলে চোখের পানি আসে, হাওরের পানির সঙ্গে মানুষের চোখের পানি এক হয়ে গেছে। এবার যে ফসল করেছে তার 80% বা 90% ফসল হাওরে রেখে আসতে হয়েছে পানির নিচে। মানুষ কিভাবে বাঁচবে আমি জানি না, তবে আমরা সবাই মিলে চেষ্টা করব এবার মানুষকে বাঁচাতে। এই একটা সময়ে বৃষ্টির দিনে হাওর যখন ডুবে গেছে, আমাদের এলাকার মানুষের যখন খাওয়ার কোনো সংস্থান নাই, ভবিষ্যতে কি হবে আমাদের এলাকার মানুষ যখন বুঝতে পারতেছে না। ওই ইউনু বাবু এখানে আসছেন, তাকে নিয়ে কালকে একজন মানুষকে 15 কেজি চাউল দিয়ে আইছি, কিছু মানুষ 3,000 টাকা দিয়ে আইছি, বাবা বাঁচবার চেষ্টা করো। এইভাবে তো মানুষ বাঁচবে না। তারপরে আমি আছি, আমরা আছি, আমাদের সরকার আছে, আমরা চেষ্টা করব ভাটি এলাকার কোনো মানুষ যাতে অনাহারে না থাকে, এই জায়গাটা চেষ্টা করবই। আমি আপনাদের সবাইকে বলে যাই, এই ইউনিয়নে আমি চেয়ারম্যানকে বলে যাই, আমি কালকে মনিরের সঙ্গে কথা বলেছি, আমি চেয়ারম্যানদেরকে ডাকবো, মেম্বারদেরকে ডাকবো, যাতে কোনো মানুষ অনাহারে না থাকে। মেম্বার সাহেবের এলাকায় মেম্বার সাহেব যদি তাকে না খাওয়াইতে পারো, চেয়ারম্যান সাহেবকে বলবা, চেয়ারম্যান সাহেব যদি না খাওয়াইতে পারে আমাকে বলবে, প্রয়োজনে জীবন দিয়ে হলেও অনাহারী মানুষকে আমি আহার দিব। এটা হলো আল্লাহর রহমত, দিবই। কোন মানুষ অনাহারে যাতে না ঘুমায়, এটা দয়া করে আপনারা লক্ষ্য রাখবেন যে এত কষ্ট হইতেছে। আমি আজকে এমন দিনে আপনাদের কাছে আসছি, শুনে জন্মগ্রহণ করেছিলেন। রাধারমন দত্তের গান আপনারা শুনেন না? বলেন তো দেখি, একটা গানের একটা কলি কেউ বলতে পারেন কিনা? হ্যাঁ, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। আমি মনে করি
আমি আপনাদেরকে বলি, এই গ্রামটার কথা মনে হইলে পরে ওই স্বপনের সাথে ওই দিন আলাপ করতেছিলাম, যেখানেই থাকি নামাজটা তো গিয়ে জন্মস্থানে পড়তে হবে। আমি হইলাম এখানে সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষ, জয়সিদ্ধি ইউনিয়নে হাঁটা চলা করতে পারে, কারণ আমার বয়স হয়েছে 78 বছর। আমি মনে হয় আপনাদেরকে দেখলে পরে আমার বুকটা কেঁপে উঠে। একদিন হয়তো বা এরা আমি চলে যাওয়ার পরে আমার নামে যারা আজকের প্রস্ফুটিত ফুলের মতো যারা সন্তানেরা, শিশুরা স্কুলে পড়ো, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে পড়ো, তোমাদেরকে ছেড়ে একদিন আমার চলে যেতে হবে। আসলে পরে তোমাদেরকে দেখলে পরে মনটা বড় খারাপ লাগে আমাকে, কারণ আমি আমার নিজের হাতে ভাইকে কবর দিয়েছি, আমি আমার মুক্তিযোদ্ধা বন্ধুকে কবর দিয়েছি, মুক্তিযোদ্ধাদেরকে কবর দিয়েছি, সাথীদেরকে কবর দিয়েছি। তাদের কথা মনে হলে ভালো লাগে না। আমি যাদেরকে শিশুবেলায় দেখতাম, এই মাটির গন্ধে, স্পর্শে, এই মাঠটাতে কত ফুটবল খেলছি, কত ফুটবল জোড়াইছি, ইদানিং কালেও জোড়াইছি। 2005 সনে গণস্বাস্থ্যের নামে জোড়াইছে না? কত অনুষ্ঠান করছি, কত আনন্দ করছি। আজকে সবার কথা মনে পড়ে, সব আমাকে ছেড়ে চলে গেছে। একদিন তোমাদেরকে ছেড়ে হয়তো বা আমিও চলে যাব, কিন্তু বড় কষ্ট হয়। সেই কষ্টের মধ্যে আমি জয়সিদ্ধি হাই স্কুল, সেই হাই স্কুল, সেই উচ্চ বিদ্যালয়ে আমি একটা পাথর আমি এখানে গেঁথে রেখে গেলাম। অন্তত নামটা দেখবে মানুষে, এই লোকটার নাম ফজলুর রহমান, ও আমাদের সন্তান ছিল। এই পাথরটা আমি তোমাদের সামনে রেখে গেলাম, যে অনাগত কালের সন্তানেরা যাতে বুঝতে পারে যে ফজলুর রহমান নামে একজন হতভাগা মানুষ এই মাটির সন্তান ছিল, জয়সিদ্ধির সন্তান ছিল। সেই পাথরটা আমি রেখে গেলাম। আমার আর বলার কিছু নাই। তোমরা সবাই অনেক বড় হও, ভালো হও, সুন্দরভাবে। এরা সবাই মুক্তিযুদ্ধের কথা বলছে, আমি আর সেই দিকে যাব না। সুন্দরভাবে মানুষ হও। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই যে এই কথাটা বললেও আমার নামে সমালোচনা হবে। আমি একটা বক্তৃতা করেছিলাম এক জায়গাতে, আমি প্রথমে মানুষ, তারপরে আসবে আমার জাতিসত্তা, তারপরে আসবে আমার ধর্ম। এই কথাটা বলার জন্য